আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা মূলত রক্ততঞ্জন বা রক্ত জমাট বাঁধা সম্পর্কে জেনেছিলাম। আজকের ভিডিওতে আমরা মূলত লসিকা সম্পর্কে জানবো। এই লসিকার অপর নাম কিন্তু লিম্ফ। আচ্ছা, ফার্স্টে লসিকার সংজ্ঞায় যদি আমরা আসি যে টিস্যু থেকে উৎপন্ন বর্ণহীন তরল পদার্থকে লসিকা বলে। এখন প্রশ্ন আসতে পারে যে টিস্যুটা কি? মূলত আমাদের দেহ মূলত অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত। মূলত অনেকগুলো কোষ একত্রিত হয়ে যা গঠন করে তাকে মূলত হচ্ছে টিস্যু বলে। টিস্যু থেকে উৎপন্ন বর্ণহীন তরল পদার্থকে, কেমন তরল পদার্থ? বর্ণহীন তরল পদার্থকে হচ্ছে লসিকা বলে। লসিকা কিসের সমন্বয়ে গঠিত যদি প্রশ্ন আসে, তাহলে হচ্ছে লসিকা মূলত লসিকা নালী এবং লসিকা গ্রন্থির সমন্বয়ে গঠিত। এবং এই লসিকা নালী মূলত দুই প্রকার, মূলত আমরা পড়বো দুই প্রকার। এবং লসিকা গ্রন্থিকে মূলত 5টে ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্লিহা আছে, টনসিল আছে, তারপরে হচ্ছে যকৃৎ বা অস্থিমজ্জা আছে। এগুলো আমরা সব দেখবো। আর লসিকা মূলত কি? লসিকা নালী বা লসিকা গ্রন্থির সমন্বয়ে গঠিত। এর আপেক্ষিক গুরুত্ব, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন আসছিল যে লসিকার আপেক্ষিক গুরুত্ব কত, ওইখানে অপশনে ছিল এইটুকু অংশ ছিল, তাহলে এটা হবে সঠিক উত্তর। তাহলে লসিকার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.015 থেকে 1.016 এবং এর পিএইচ হচ্ছে 7.4 থেকে 9। এই পিএইচ, হ্যাঁ, এটাও মূলত মনে রাখতে হবে। বাট যেটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে এর পরিমাণটা। এটা মূলত একটা মেডিকেল কোয়েশ্চেন আসছিল যে লসিকার পরিমাণ কত, 4 থেকে 8 লিটার অথবা 12 লিটার। গাজী আজমল স্যারের বইয়ে যদি আমরা দেখি তাহলে ওইখানে দেওয়া আছে 4 থেকে 8 লিটার, কিন্তু আলিম স্যারের বই দেওয়া আছে 12 লিটার। দুটোই মনে রাখতে হবে। আর লসিকা উৎপাদনের পরীক্ষা হচ্ছে লিম্ফোজেনিস। লিম্ফ মানে কি? আমরা আগেই বলছি যে লসিকার অপর নাম হচ্ছে লিম্ফ, এই জন্য আসছে লিম্ফ। আর যদি আমরা আগের ভিডিওগুলো যদি ভালোভাবে করে থাকি, আমরা বলেছিলাম যে লোহিত রক্তকণিকার সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে হচ্ছে এরিথ্রোপয়েসিস। আমরা বলছিলাম যে বায়োলজিতে বা এই অধ্যায়ের ক্ষেত্রে যেখানে আমরা পয়েসিস পাবো সেখানটায় আমরা ভাববো যে কোনো কিছু তৈরি হওয়ার কথা বলছে পয়েসিস। এই ক্ষেত্রে পয়েসিস নাই, বাট সিস শব্দটা আছে। তাহলে এটা থেকে আমরা একটু ধারণা নিতে পারি যে লসিকা উৎপাদনের প্রক্রিয়াকে লিম্ফোজেনেসিস, যেহেতু সিস আছে তাই এখানে উৎপাদনের প্রক্রিয়াকে নির্দেশ করছে। আচ্ছা, এগুলো হচ্ছে লসিকা সম্পর্কে একটু ধারণা দিলাম। এখন আমরা লসিকা সম্পর্কে যে বিস্তারিত আরো একটু জানবো, সেগুলো আমরা ডিরেক্ট বই থেকে দেখব। বইয়ে দাগানো আছে কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট, সোজা আমরা ওইখানে গিয়ে ওই গুরুত্বপূর্ণ লাইনগুলো দেখব। পাশাপাশি এই লাইনগুলো যদি কোনো বিশেষ ব্যাখ্যা থাকে তাহলে আমরা ওইখানে দেওয়ার চেষ্টা করব। সো এখন আমরা বইয়ে চলে যাব। তো এখন আমরা হচ্ছে বইয়ে চলে আসলাম। বইয়ের প্রথমেই দেওয়া আছে লসিকা বা হচ্ছে লিম্ফ। তাহলে আমরা কি বললাম যে টিস্যু থেকে উৎপন্ন বর্ণহীন তরল পদার্থ। এখানে একই কথা বলছে যে টিস্যু গঠনকারী কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত বর্ণহীন তরল পদার্থকে লসিকা বলে। এবং এই গাজী আজমল স্যারের লসিকার পরিমাণ দেওয়া আছে 4 থেকে 8 লিটার। এইটুকু অংশের মধ্যে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো ছিল এগুলো আমরা আলোচনা করেছি। এখন আমরা পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজে যদি আমরা আসি, প্রথমে আছে লসিকার উৎপত্তি। লসিকার উৎপত্তি এই পার্সেন্টেজটা মনে রাখলেও হবে বা না রাখলেও হবে, এটা সমস্যা নেই। বাট যে জিনিসটা মনে রাখতে হবে তা হচ্ছে যে লসিকা উৎপাদনের প্রক্রিয়াকে লিম্ফোজেনেসিস বলে। তারপর আমরা কি আসবো? লসিকার উপাদান। লসিকা মূলত কয়টি উপাদান নিয়ে গঠিত? 2টি উপাদান নিয়ে গঠিত। একটা হচ্ছে তার কোষ উপাদান, একটা হচ্ছে তার কোষবিহীন উপাদান। এবং এই কোষ উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা মনে রাখতে হবে তা হচ্ছে শ্বেত রক্তকণিকার লিম্ফোসাইট তৈরি। আমরা শ্বেত রক্তকণিকার যে 3 নাম্বার ভিডিওটা যদি আমরা ভালোভাবে করে থাকি, ওইখানে মূলত শ্বেত রক্তকণিকার যে দানাবিহীন একটা অংশ যে ছিল লিম্ফোসাইট বা মোনোসাইট, ওইখানে কিন্তু আমরা বলেছিলাম লিম্ফোসাইট মূলত লসিকা তন্ত্রের সৃষ্ট। এই তত্ত্বটা আমি উল্লেখ করে দিয়েছিলাম। এবং শ্বেত রক্তকণিকার 20 থেকে 40% অংশ ছিল হচ্ছে লিম্ফোসাইট। এই লিম্ফোসাইট মূলত লসিকা থেকে তৈরি হয়। পাশাপাশি এর পরিমাণ কত? 500 থেকে 75,000। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা MCQ 7 স্টার একটা প্রশ্ন যে লসিকায় লিম্ফোসাইটের পরিমাণ কত? 5 থেকে 75,000। এবং এই তথ্যটা মনে রাখতে হবে যে লোহিত রক্তকণিকা হচ্ছে লসিকার মধ্যে অনুপস্থিত। আচ্ছা, তার পরবর্তীতে যদি আমরা যাই, এই ছকটা একটু রিডিং দিতে হবে এবং এই পার্সেন্টেজটা মনে রাখতে হবে যে লসিকার কঠিন পদার্থ আছে 6%, পানির পরিমাণ হচ্ছে 94%। এবং এটা তো আমরা অলরেডি বললাম যে MCQ 7 স্টার একটা কোয়েশ্চেন যে লিম্ফোসাইটের পরিমাণ হচ্ছে 500 থেকে 75,000। আচ্ছা, তারপর যে জিনিসটা মনে রাখতে হবে, আমরা প্লাজমা প্রোটিনের ক্ষেত্রে পড়েছিলাম GPA 5 দিয়ে, এগুলো মনে রেখেছিলাম। লিপিডের ক্ষেত্রে এটা একটা রিডিং দিলে হবে।
এবং এই তথ্যটা মনে রাখতে হবে। এটা মূলত গাজী আজমল স্যারের বই নেই, কিন্তু মাজেদা ম্যাম বা আলিম স্যারের বই হয়তো বা এই তথ্যটা আছে যে কার্বোহাইড্রেট বা গ্লুকোজের পরিমাণ কত। তাহলে প্রতি 100 মিলিমিটারে লসিকায়, প্রতি 100 মিলিমিটার লসিকার পরিমাণ কত? 120 থেকে 132 গ্রাম। আচ্ছা, তারপরে যদি আমরা বলি যে জ্ঞানমূলক প্রশ্ন, এখান থেকে কি আসতে পারে? লিপিডের অন্তর্ভুক্ত যেখানে কাইল শব্দটা আছে, এটা জ্ঞানমূলকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে যদি এটা আমি আমার ভাষায় বলি যে কিভাবে আমি কাইলকে সংজ্ঞায়িত করব, প্রথমে আমি যেভাবে এটাকে সংজ্ঞায়িত করব তা হচ্ছে, আমার কথাটা খেয়াল করবেন। ফার্স্টে আমি কি বলবো? লসিকায় যদি ফ্যাটের পরিমাণ বেড়ে যায় তখন লসিকাকে দুধের মতো সাদা দেখায়, এই জন্য লসিকার এই অবস্থাকে কি বলে? কাইল বলে। তাহলে আমি কি বললাম? লসিকায় যদি ফ্যাটের পরিমাণ দেখা যায় তখন লসিকাকে দুধের মতো সাদা দেখায়, এই অবস্থাকে কি বলে? কাইল বলে। এটা জ্ঞানমূলক প্রশ্ন আসবে, মাস্ট বি। এবং এর পরিমাণ কত? যে সাধারণত মোট কঠিন অংশের পরিমাণ 5 থেকে 15%, এটা মনে রাখার দরকার নেই। তারপরে এই অংশটুকু থেকে আর কোনো কিছু ইম্পর্টেন্ট নেই। পরবর্তী পেজে যদি আমরা যাই, ফার্স্টে আছে লসিকার কাজ। লসিকার কাজ সম্পর্কে যদি আমরা মনে রাখার চেষ্টা করি, কিভাবে মনে রাখবো? অপলক স্বরে অদে যদি আমরা মনে রাখতে চাই, অদে মূলত মনে রাখবো অক্সিজেন, মনে রাখবো অদে মূলত কি মনে রাখবো? অক্সিজেন। এবং এই পদে মূলত ফার্স্টে যেটা আমরা মনে রাখবো প্রোটিন পরিবহন, পদে প্রোটিন পরিবহন, এই পদে হচ্ছে পুষ্টিদ্রব্য পরিবহন, এই পদে হচ্ছে প্রতিরক্ষা, এবং এই পদে হচ্ছে প্রতিরোধ। তাহলে অদে মূলত অক্সিজেন পরিবহন করে, এই পদে হচ্ছে প্রোটিন পরিবহন করে, এই পদে পুষ্টি পরিবহন করে, এই পদে হচ্ছে প্রতিরক্ষা করে, এই পদে হচ্ছে প্রতিরোধ করে। লদে মূলত লিপিড পরিবহন করে, আর কদে হচ্ছে কলা রসের অখণ্ডতা। এভাবে আমরা লসিকার কাজগুলো মনে রাখার চেষ্টা করব। পরবর্তীতে যদি আমরা যাই লসিকা তন্ত্র, আমরা কি বলেছিলাম? লসিকা মূলত লসিকা নালী বা লসিকা তন্ত্রের সমন্বয়ে গঠিত। তাহলে লসিকা তন্ত্র কাকে বলে? অলরেডি সংজ্ঞাটা আমি এখানে দাগিয়ে রাখছি যে লসিকা নালী এবং লসিকা গ্রন্থির সমন্বয়ে যে তন্ত্রের মাধ্যমে সমগ্র দেহে লসিকা রস পরিবাহিত হয় তাকে লসিকা তন্ত্র বলে। বিজ্ঞানীর নাম মনে রাখার দরকার নাই, বাট পড়লে পড়া যেতে পারে। তার পরবর্তীতে হচ্ছে যে এখানে লসিকা তন্ত্রকে কখনো দ্বিসংবহন তন্ত্র বলে, এটা ইম্পর্টেন্ট। লসিকা তন্ত্র মূলত দুইটা অংশ নিয়ে গঠিত। আমরা আগেই বলেছিলাম লসিকা মূলত দুটি অংশ নিয়ে গঠিত, লসিকা নালী আর লসিকা গ্রন্থি। লসিকা নালীকে আবার দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে অন্তর্মুখী লসিকা নালী, একটা হচ্ছে বহির্মুখী লসিকা নালী। আচ্ছা, অন্তর্মুখী লসিকা নালীটা হচ্ছে মূলত এরকম যে আমি বললাম মানে এখানে লসিকার রসটা যেটা আছে, লসিকা সোজা লসিকা গ্রন্থির দিকে যাবে, মানে লসিকা রস আমরা কি বলছিলাম? টিস্যু থেকে উৎপন্ন বর্ণহীন তরল পদার্থকে হচ্ছে লসিকা বলে। এই যে লসিকা রসটা যদি লসিকা গ্রন্থির দিকে যায় তখন থেকে অন্তর্মুখী বলা হয়, এবং এই লসিকা রস যদি মূলত কি লসিকা গ্রন্থির দিকে না যেয়ে নির্দিষ্ট স্থানে যায় তখন থেকে আমরা কি বলবো? বহির্মুখী লসিকা নালী। তারপরে এখানে আছে যে এই তথ্যগুলো একটু মনে রাখতে হবে, এই দুটা তথ্য অন্তর্মুখী ও বহির্মুখী। লসিকা গ্রন্থির দিকে যায়, নির্দিষ্ট দিকে যায়। তারপরে হচ্ছে দুটি নালীতে মিলিত হয়, লসিকা নালী প্রধানত দুটি নালীতে মিলিত হয়, একটা হচ্ছে ডান লসিকা নালী, এটা ডান দিকে লসিকা নালীকে ডান লসিকা নালী বলে, এবং বাম দিকের লসিকা নালীকে কি বলে? থোরাসিক লসিকা নালী বলে। শুধু আমাদের এই তথ্যটা মনে রাখতে হবে যে সাবক্লেভিয়ান শিরা, মূলত শিরা, ধমনী এবং কৌশিক জালিকা সম্পর্কিত আমরা আলোচনা করব। এই অধ্যায়ে মূলত এগুলো সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে। এবং ডান অঙ্গ জুগুলার শিরার মধ্যে সংযোগস্থলে শিরাতন্ত্রের সাথে সংযোগ, জাস্ট একবার রিডিং দিলে হবে। আর থোরাসিক শিরানালী শুধু এই লাইনটা একটু রিডিং দিলে হবে। তারপরে হচ্ছে লসিকা গ্রন্থি। লসিকা গ্রন্থি মূলত 5 ধরনের লসিকা গ্রন্থি পাওয়া যায়। মানবদেহে 5 ধরনের লসিকা গ্রন্থি পাওয়া যায়। কি পাওয়া যায়? লিম্ফ নোড পাওয়া যায়, টনসিল, প্লিহা, তারপর হচ্ছে থাইমাস, লাল অস্থিমজ্জ। আচ্ছা, নিচে এগুলোর বর্ণনা দেয়। আর লসিকা গ্রন্থিতে যদি জীবাণু আক্রমণ করে তখন তাকে গোদ্রুক বলে। এই বইয়ের তথ্যটা নাই, এটা আলিম স্যারের বইতে আছে। কি বললাম? লসিকা গ্রন্থিতে যদি জীবাণু আক্রমণ করে তখন তাকে গোদ্রুক বলে। পরবর্তী পেজে যদি আমরা যাই, প্রথমেই যে অংশটা দেখব তা হচ্ছে লিম্ফ নোড। লিম্ফ নোড পড়ার কোনো দরকার নেই, জাস্ট খেলে আমরা মনে রাখবো এটা কোথায় পাওয়া যায়? ঘাড়, বগলে ও কুচকিতে বেশি পরিমাণ পাওয়া যায়। কুচকিতে বলতে বোঝানো হচ্ছে আমাদের শরীরে যেই সব অংশে ভাঁজ পড়ে। যেমন আমরা যখন হাত মূলত কি হাত ভাঁজ করি তখন কোনো এখানে মূলত ভাঁজ পড়ে, এই ভাঁজকে মূলত কুচকি বলা হচ্ছে। তাহলে লিম্ফ নোড কোথায় বেশি পাওয়া যায়? ঘাড়, বগল ও কুচকিতে বেশি পরিমাণ পাওয়া যায়। এবং যেটা মনে রাখতে হবে যে মানবদেহে 400 থেকে 700 লিম্ফ নোড পাওয়া যায়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। টনসিলে যদি যাই, মানবদেহে 3 ধরনের টনসিল পাওয়া যায়, যেমন হচ্ছে প্যালেন্টাইন
প্যালেন্টাইল, অ্যাডনয়েড এবং লিঙ্গুয়াল টনসিল। মূলত আমরা আমাদের যে টনসিলটা হয় আমাদের এটাকে আমরা মূলত প্যালেন্টাইল টনসিল নামে চিনি। মূলত এটাই মূলত দৃশ্যমান থাকে এবং এটাও মূলত হাইড হয়ে থাকে এবং এটাও হাইড হয়ে থাকে। মূলত আমাদের মুখমণ্ডলের পিছনে আমরা যে টনসিলটা দেখি তা মূলত প্যালেন্টাইল টনসিল নামে পরিচিত। এবং যে জিনিসটা মনে রাখতে হবে যে অতিরিক্ত ময়লার ছিদ্রগুলো, টনসিল আমরা ভেবে থাকি যে টনসিল আমাদের দেহের জন্য মূলত ক্ষতিকর, কিন্তু প্রকৃতপক্ষে টনসিল ক্ষতিকর না। এগুলো মূলত বিভিন্ন অণুজীব বা ভাইরাসগুলোকে ধ্বংস করে আমাদের যে পরিপাক ক্রিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি ভালোভাবে খেয়াল করি আমাদের টনসিলগুলোর মধ্যে ছোট ছোট ছিদ্র থাকে। এই ছিদ্রগুলো মূলত এই সব কাজে যে বিভিন্ন অণুজীব বা ভাইরাসকে ধ্বংস করে আমাদের পরিপাকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি এই ছিদ্রগুলো কি হয়, এই ছিদ্রগুলো যদি ময়লায় বন্ধ হয়ে যায় তখন টনসিলের যে সমস্যা হয় বা টনসিল সৃষ্ট যে প্রদাহত হয় এটাকে টনসিলাইটিস বলে। এবং কি হয়, টনসিলাইটিস বলে। যে আমি অলরেডি যা বলেছিলাম যে বিভিন্ন অণুজীব ধ্বংস করে শ্বসন এবং পরিপাকতন্ত্রে, এটা আমি অলরেডি বলেছি। তাহলে টনসিলের ছিদ্র যদি বন্ধ হয়ে যায় তখন টনসিল সৃষ্ট প্রদাহকে কী বলে, টনসিলাইটিস বলে। পাশাপাশি আরেকটা যে তথ্যটা মনে রাখতে হবে যে অপারেশন করে টনসিল অপসারণ যে আমরা করব একে মূলত কী বলে, টনসিলেক্টমি বলে। আচ্ছা, তারপরে হচ্ছে প্লিহা বা পিলা। যদি এই সম্পর্কে আমরা জানতে, প্রথম যে তথ্যটা আমাকে জানতে হবে এটা হচ্ছে হালকা বেগুনি রঙের অংশ। এর আকার কেমন, কতটুকু, এগুলো জানার প্রয়োজনে কত গ্রাম এটা মনে রাখতে হবে যে 150 থেকে 200 গ্রামও হতে পারে, পাশাপাশি 170 গ্রামও হতে পারে। আর যে জিনিসটা মনে রাখতে হবে তা হচ্ছে 2 ধরনের প্লিহা মজা থাকে, একটি লাল অন্যটি সাদা, এটা অবশ্যই মনে রাখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট যদি আমি বলি প্লিহা থেকে কী আসতে পারে, সর্বপ্রথম যা আসবো তা হচ্ছে প্লিহাকে রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলে। এত ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি, কাকে মূলত রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলে, প্লিহাকে। কতটুকু রক্ত জমা রাখে, এই পরিমাণটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, 300 মিলিলিটার। পাশাপাশি যেটা আরেকটা তথ্য এটা হচ্ছে যে রক্তের প্রধান ছাঁকনি বলা হয় কাকে, প্লিহাকে। তারপরে হচ্ছে লোহিত রক্তকণিকার অবস্থান। আমরা লোহিত রক্তকণিকার ভিডিওর মধ্যে বলেছিলাম যে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় কোথায়, লাল অস্থিমজ্জা স্টেমকুশ থেকে, এবং কোথায় ধ্বংসপ্রাপ্ত হয়, যকৃৎ, অস্থিমজ্জা ও প্লিহাতে। এই জন্য বলা হয়েছে যে লোহিত রক্তকণিকার অবস্থান কাকে বলা হয়, প্লিহাকে। আচ্ছা, প্লিহা শেষ। দেন আমরা চলে আসলাম থাইমাস। থাইমাস মূলত এক ধরনের, থাইমাস থেকে থাইমোসিন হরমোন তৈরি হয়। হরমোনগুলো মূলত রক্তের মাধ্যমে আমাদের সারা দেহে ছড়িয়ে যায়। এই থাইমাস গ্রন্থিটা মূলত বয়স বাড়ার সাথে সাথে মূলত কি হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। আচ্ছা, বয়স বাড়ার সাথে সাথে অদৃশ্য হয়ে যায় এবং এই থাইমাস থেকে 2 ধরনের হরমোন তৈরি হয়, একটা হচ্ছে থাইমোসিন, একটা হচ্ছে থাইমোপয়েটিন। এই তথ্যটি একটু মনে রাখতে হবে। আচ্ছা, এই পরবর্তীতে আর কিছু জানার প্রয়োজনে, আর শুধু লাল অস্থিমজ্জা থেকে স্টেমকুশ মূলত কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা থেকে আমাদের দেহে রক্ত তৈরি হয়। তাহলে আমরা লসিকার প্রায় একদম শেষ ভাগে চলে এসেছি, লোহিকা সংবহনতন্ত্র। তাহলে এই যে এখানে একটা কথা বলা আছে যে রক্ত সরাসরি ধমনীর মাধ্যমে টিস্যুকোষে পৌঁছাতে পারে না, ধমনী ক্রমাগত শাখা প্রশাখায় বিভক্ত হয়ে রক্তজালক বা কৌশিক জালিকা গঠন করে। এই সম্পর্কে যে এখানে যে মেন থিমটা যে যা বোঝানো হয়েছে তা আমরা যখন শিরা বা ধমনী বা কৌশিক জালিকা পড়ব তখন আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। এটা আমরা আপাতত স্কিপ করলাম। এবং এটা মনে রাখতে হবে যে ব্যাপন প্রক্রিয়ায় লসিকা থেকে খাদ্যবস্তু কোষে যায়। কোন প্রক্রিয়ায়, ব্যাপন প্রক্রিয়ায় যায়। আচ্ছা, এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে লসিকার প্রবাহ কয়মুখী, একমুখী। এটা মূলত অনেক বেশি ইম্পর্টেন্ট যে লসিকার প্রবাহ কয়মুখী হয়, একমুখী হয়, এবং লসিকা সবসময় টিস্যু থেকে হৃৎপিণ্ডের দিকে প্রবাহিত হয়। আর আমরা যে অলরেডি গ্রোথ রোগ সম্পর্কে বলেছিলাম, এখানে স্রোত দেওয়া আছে, এই স্রোতে মূলত গ্রোথ রোগ হবে, অর্থাৎ যে লসিকায় যখন কোনো জীবাণু আক্রমণ করে তখন থেকে গ্রোথ রোগ বলে। তাহলে আমরা অলরেডি লসিকা সম্পর্কে যে যাবতীয় তথ্যগুলো ছিল এগুলো আমরা শেষ করে ফেলেছি। আজকের এই ভিডিওর মাধ্যমে লসিকা সম্পর্কে যাবতীয় তথ্য যেগুলো পরীক্ষায় আসা মতো অলরেডি সব কিছু তুলে ধরা হয়। পরবর্তী ভিডিও থেকে আমরা বিভিন্ন রোগ সম্পর্কে পড়া স্টার্ট করি, যেমন হচ্ছে হার্ট অ্যাটাক, স্ট্রোক, হার্ট ফেলিওর, অ্যানজাইনা, অ্যাঞ্জিওপ্লাস্ট, এই সম্পর্কিত বা চিকিৎসা রিলেটেড কিছু রোগ আছে বা এগুলো প্রতিকারের বিভিন্ন উপায় আছে, এই সম্পর্কে আমরা ধারণা নেব। দেন আমরা আবার ব্যাক করে আমরা হৃৎপিণ্ড সম্পর্কে যে যাবতীয় তথ্যগুলো আছে এগুলো আমরা পড়ব। সো আজকের ভিডিওটা এখানে, আল্লাহ হাফেজ।